আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে গরুর কৃমির একটা বিশেষ পর্ব নিয়ে আলোচনা করব, এবং এটা হচ্ছে খুবই কমন। সেটাকে আমরা বলি ফিতা কৃমি। আমাদের বাসায় গৃহপালিত প্রায় সব ধরনের পশুরই ফিতা কৃমি হয়। এটা যে শুধু গরু, ছাগল, মহিষ এগুলোরই হয় ব্যাপারটা এরকম না। এটা বিড়ালেরও হইতে পারে, কুকুরেরও হইতে পারে, খুবই কমন। সাধারণত পূর্ণাঙ্গ বয়সের যে প্রাণীগুলো আছে এগুলাতে ফিতা কৃমি কখনোই সেরকম লক্ষণ প্রকাশ করে না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই রক্তগুলা শুষা খাইতেছে, নিউট্রিয়েন্টগুলো শুষা খাইতেছে। অল্প বয়সের যে প্রাণীগুলো আছে বা বাড়ন্ত বয়সের যে প্রাণীগুলো আছে এগুলাতে ফিতাকৃমি লক্ষণ প্রকাশ করে। যখন পেটে খুব বেশি পরিমাণে সিভিয়ারলি হয় তখন তো বমির মাধ্যমেও বের হয়ে আসে ফিতা শেপের এই কৃমি, অথবা পাতলা পায়খানার মাধ্যমে বের হয়ে আসে। তো এটা কমন। এখন ফিতা কৃমির ভিতর কিন্তু জাত একটা না, বেশ ভিন্ন ভিন্ন অনেকগুলো জাত আছে এখানে। যেমন মনিজিয়া স্পেসিস আছে, টেনিয়া স্পেসিস আছে, তারপরে হচ্ছে একাইনোকক্কাস আছে। সবগুলা দেখতেই হচ্ছে কিরকম ফিতার মতো। এখন আপনাকে এটা বুঝতে হবে যে কখন কোনটা দ্বারা এফেক্টেড হয়েছে। আপনি তো আর বুঝবেন না, রেজিস্টার্ড ভেট বুঝবে আমাদের মতো। দ্যাটস ওয়াই আপনাকে সবসময় রেজিস্টার্ড ভেটের কনসালটেশন এখানে নিতে হবে। কি কি লক্ষণ প্রকাশ পাবে? এখন এই লক্ষণগুলো বলা হচ্ছে একদম সবগুলোরে দেখেন সিমিলার লক্ষণ। এই যে ক্রিমির যে একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছে আপনাদেরকে, দেখবেন সবগুলোর বেলায় সেম লক্ষণই বলতেছে। দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা, বদহজম, খাবার ঠিক মতো খাবে না, পাতলা পায়খানা হওয়ার কারণে বডি থেকে পানি শূন্যতা হবে, ওজন কমে যাবে, পশম উস্কো খুস্কো হয়ে যাবে। এটা তো সবার ক্ষেত্রেই কমন। তাহলে আইডেন্টিফাই করব কিভাবে? আইডেন্টিফাই করার জন্য আপনাকে কি করতে হবে? গোবর পরীক্ষা করাইতে হবে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা। মাইক্রোস্কোপের নিচে যখন আপনি দিবেন তখন এই জায়গার এই ইয়াটা করবে কি, গোবরের নিচে স্পেসিফিক ফিতাকৃমির ডিম দেখতে পাওয়া যাবে, এবং ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে ও তার মানে তো ফিতাকৃমি দ্বারা আক্রান্ত। বুঝতে পারছেন? এই জন্য এই ক্রিমির সমস্যা আইডেন্টিফাইং এর মেইন পয়েন্টই হচ্ছে যে ফিসিস এক্সামিনেশন, মানে গোবর পরীক্ষা। এখন যেই জায়গায় গোবর পরীক্ষার কোনো স্কোপ নাই সেখানে হচ্ছে ওই যে অন্ধের মতো মেডিসিন ব্যবহার করতে হবে, আর অনুমান ভিত্তিতে দেখে তারপরে। এই জন্য আমাদের উপজেলা হাসপাতালগুলোতে তো আর সেরকম ভাবে মাইক্রোস্কোপ নাই। আপনারা চেষ্টা করবেন ঘুরে ঘুরে সব ধরনের মেডিসিন ব্যবহার করার। একবার ফিতা কৃমিরটা ব্যবহার করলেন, একবার পাতা কৃমিরটা ব্যবহার করলেন, একবার কলিজা কৃমি, একবার গোল কৃমি, মানে কাছে সবগুলোই, যাতে করে কখনো কোনোটাই যাতে না থাকে ওর বডিতে। ফিতা কৃমির জন্য সবচেয়ে ভালো হচ্ছে নিক্লোসামাইড গ্রুপের মেডিসিনগুলো বা অ্যালবেন্ডাজোল গ্রুপের মেডিসিনগুলো। বুঝতে পারছেন? এখন ডোজ কতটুকু দিবেন এটা যে অলওয়েজ 75 কেজির জন্য একটা হবে এরকম না। ডোজ বাড়তেও পারে, কমতেও পারে। সাধারণত বাড়ে, কৃমির ডোজগুলো কমে না। কারণ যতটুকু দরকার হয় তার চেয়ে একটু বাড়ায় ব্যবহার করলে কৃমির ডিম বা লার্ভা কখনো বডিতে থাকতে পারে না। আর ওইটুক অ্যামাউন্টই ব্যবহার করলে দেখা যায় যে কৃমির লার্ভা বা ডিম পেটে রয়ে যায়, কয়েকদিন পরে আবার সেই কৃমির সমস্যা ফেরত আসে। এই জন্য কৃমির ওষুধগুলো সবসময় আপনাকে একটু বাড়ায় ব্যবহার করতে হবে। আর সাথে আদার্স যে লক্ষণগুলো, যদি পাতলা পায়খানা থাকে তো হয়তো বা স্যালাইন করতে হইতে পারে। সাথে যদি রক্তযুক্ত পাতলা পায়খানা থাকে তাইলে হয়তো বা রক্ত বন্ধ করার ইঞ্জেকশন দিতে পারে, এরকম। তো এই বেসিক আপনি যখন ডাক্তারকে জানাচ্ছেন বিষয়গুলো, তখন সেই আপনাকে বলে দিচ্ছে যে কোনটা ডোজ কতটুকু করে আপনি ব্যবহার করবেন, এবং ওই প্রপার ডোজে ব্যবহার করলে আপনার পশুটা খুব তাড়াতাড়ি সুস্থ হবে। কম বেশি করলে দেখা যাবে যে বেশি করলে সাইড ইফেক্ট দেখা দিচ্ছে, কম করলে কাজই হচ্ছে না। এই জন্য ইউটিউব দেখে এইভাবে আসলে শুধুমাত্র কখনো ডোজিং করা উচিত না। রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে সবসময় ডোজিংটা করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে এটি কিভাবে প্রতিরোধ করব। প্রতিরোধের বেলা ওই কমন কথা যে আপনাকে অলওয়েজ কৃমি আসছে এরকম জায়গায় বা কৃমি লার্ভা আসছে এরকম জায়গায় কখনো ওকে ঘাস খেতে দেওয়া যাবে না। শামুক বেশি থাকে এরকম জায়গায় ঘাস খেতে দেওয়া যাবে না। রিপিট ডোজে এক কৃমির ওষুধ বারবার প্রত্যেক 3 মাস পর পর না খাওয়া, ঘুরে ঘুরে খাওয়াইতে হবে। একবার ইঞ্জেকশন দিলে এরপর একটা ট্যাবলেট দিতে হবে, এরপর একটা ট্যাবলেট দিলে তারপর একটা সিরাপ দিতে হবে। এরকম ঘুরে ঘুরে মেডিসিন ব্যবহার করতে হবে, যাতে করে কোনো ধরনের কোনো কৃমি ওর বডিতে না থাকতে পারে। এইভাবে করলে আপনার পশুটা কৃমি থেকে সুস্থ থাকবে।